মহানবমীর মাতৃপূজা সমাপ্ত। চৌধুরী বাড়ির বিশাল ঠাকুরদালান থেকে ভোগের বড় বড় গামলা, পরাত, মালসা সব চলেছে ঠাকুরদালানের একপাশে দরদালানে। সেখানেই ভোগ খেতে আসবে মানুষ, শহরের একাংশ প্রায়। আয়োজনে কোনো ত্রুটি থাকা চলবে না, বড় কর্তামশাই আর গিন্নিমায়ের করা হুকুম। আজ কিছুদিন যাবৎ চৌধুরী বাড়ির গিন্নিমা অর্থাৎ এ বাড়ির গৃহলক্ষ্মী গিরিবালা দেবী শয্যাশায়ী। কিন্তু তাতে কি, রোগশয্যায় শুয়েই তিনি যাবতীয় তদারকি করে চলেছেন। কোথাও কোনো ভুলচুক না থেকে যায়, কোথাও যেন না কোনো অব্যবস্থাপনা হয়, কোনোভাবেই যেন কোনো লোক নিন্দা বা আত্মীয় কুটুম্বের কাছে চৌধুরী বংশের মাথা হেঁট হবার মতো পরিস্থিতি তৈরি না হয়। যথাসর্বস্ব খুঁটিনাটি বিষয়ে গিন্নিমায়ের কড়া নজরদারি, সে যতই তিনি অসুস্থ থাকুন। বর্ধমানের ওয়াজ পাড়াগাঁয়ের মেয়ে গিরিবালা। লোকমুখে মেয়ের বাপ কলকাতা থেকে শুনতে পেলেন বাগবাজারের ডাকসাইটে চৌধুরী পরিবারের বড় তরফের বড় ছেলে উপেন্দ্রনাথের জন্য সুন্দরী সুলক্ষণা মেয়ে খোঁজা হচ্ছে। যেমন খবর কানে শোনা তেমনই কাজ। পাইকপাড়ায় মহারাজের নায়েবি তহসিলদারিখানার কাজে ছুটি নিয়ে তরবরিয়ে দেশে ছুটলেন ভাইকে নিয়ে। মেয়ে আছে উপযুক্ত, সম্বন্ধ হলো গিরিবালার, আর বিয়েও হয়ে গেল একদম তড়িঘড়ি। ওই সেই কথাই আছে না, ওর ছুঁড়ি তোর বিয়ে, ঠিক অমনিভাবে। অবশ্যই তেমনভাবে তড়িঘড়ি বাল্যবিবাহের চল সেকালের বাংলাদেশের গাঁ শহর জুড়ে সবখানেই চালু ছিল। চৌধুরীদের আবার চিরদিনের রীতি ছিল, প্রথম মেয়ে দেখতে নায়েব মশাই যাবেন, সঙ্গে যাবে খাস দাসী তত্ত্ব তালাশ নিয়ে, আর গৃহদেবতার প্রসাদী ফুল নিয়ে যাবেন কুলপুরোহিত মশাই। মেয়ে দেখে যদি তাদের মেয়েকে উপযুক্ত মনে হয় এবং নায়েব মশাইয়ের তাদের ঘর পরিবার দেখে পছন্দ হয়, তবেই আনানো হবে মেয়ের জন্মপত্রিকা। ছেলের সাথে জোটক বিচারে মেয়ের ঠিকুজি কোষ্ঠে মিললে তবে এগোবে বাকি কথা। যদি প্রয়োজন মনে করে তবেই সুযোগ সুবিধে মতো যাবে বাড়ির মেয়েরা। তারা ফিরে এসে মেয়ে পছন্দ বলে ঘাড় হেলালে বিয়ে পর্যন্ত কথা এগোতে পারবে, এবং সমান ঘর পরিবার হলে বাড়ির কর্তা স্থানীয় পুরুষেরা যেতে পারেন তারও পরে। লাখ কথা ছাড়া একখানা বিয়ে কি হতে পারে? গিরিবালার বাপের বোধহয় ভয় ছিল এমন সুপাত্র হাতছাড়া হয়ে না যায়, তাই তিনি ভাইকে নিয়ে ছুটলেন সোজা বর্ধমানে। মেয়ের বাপের সাথে কাকা বর্ধমানের বাড়িতে পৌঁছলেন। পৌঁছে কাকা দেখলেন বৌদি ঘরে নেই। বাড়িতে ঢুকেই দেখেছিলেন ভাইজি দাওয়ায় বসে একলাই রান্নাবাটি খেলছে। তখন আর কাল বিলম্ব না করে টেনে তুললেন ভাইজিকে খেলা থামিয়ে দিয়ে, আর মেয়ের বাপ কাকা দুজনে মিলে তারপর নিজের মাকে সংক্ষেপে সব বললেন। তারপর ঠাকুরমার বাপের নির্দেশে কাকা ভাইজিকে কোনো রকমে একটা পরিষ্কার কাপড় পরিয়ে তৎক্ষণাৎ নিয়ে চললেন সোজা কলকাতায়। 6 বছরের ছোট্ট গিরিবালার মা তখন গেরস্থলীর কোনো কাজে গাঁয়ের অন্য কোনো বাড়িতে একটু গিয়েছিলেন। মাত্র 6 বছর বয়সী শিশুকন্যা গিরিবালা কেঁদে কেটে বললেন, মায়ের কাছে যাব বাবা, মা না এলে আমি কোথাও যাব না। কিন্তু তার বাবা সে কথা শুনলে তো? বাবা মেয়েকে সুপাত্রস্থ করতে ফুলে ফুলে কাঁদতে থাকা মেয়েকে নিয়েই চললেন কলকাতায়। ভাইজিকে ভুলানোর চেষ্টায় কাকা। বাপে কাকায় তখন কোনো প্রভেদ ছিল না সংসারে, দুজনেই তখন অভিভাবক, শুভাকাঙ্ক্ষী। এমনকি মায়ের সঙ্গে মেয়ের শেষ দেখাটাও হলো না। কলকাতায় পিসি ঠাকুরমার বাড়িতে রেখে কথাবার্তা কয়ে ধরা করা করে 6 বছরের গিরিবালার বিয়ে হয়ে গেল বছর 17 উপেন্দ্রনাথের সঙ্গে। পরে গিরিবালা লোকমুখে শুনেছিলেন তার মা ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে বড় কান্নাকাটি করেছিলেন। তারপর একটিমাত্র মেয়ের শোকে কাঁদতে কাঁদতেই অসুস্থ হয়ে শেষ পর্যন্ত মারা গেছেন। বিয়ের পরে গিরিবালা ধীরে ধীরে চৌধুরী বাড়ির চালচলন রীতিনীতির সঙ্গে মানিয়ে নিতে থাকলেন। তবে তার স্বামী উপেন্দ্রনাথ সাহেবী চিন্তাধারার অনুকরণেই বিশ্বাসী। দেবদ্বিজে তার তেমন ভক্তি শ্রদ্ধা নেই, আর পুজো আচ্চার মানে হলো তার কাছে কেবলমাত্র জমিদারি ঠাঁটবাদ দেখানো নিমন্ত্রিত কলকাতার বাবু সমাজকে। কলকাতার বাবু সমাজের বাবুয়ানি তখন উৎসব উপলক্ষে বাইজি নাচ, পায়রা ওড়ানো, আর নয়তো পোষা বেড়ালের বা খেলার পুতুলের বিয়ে দিয়ে নিত্য নতুন উৎসবের আয়োজন করা। এইসব উৎসবের খরচায় রোশনাইতে তখন কলকাতার বাবুদের রহিসি যাচাই হতো। কে কত টাকা বাস্তবিকই ওড়াতে পারে গড়গড়া তামাকের ধোঁয়ায় এবং মদের ফোয়ারায়। আর চৌধুরী বাড়ির বড় কর্তা উপেন্দ্রনাথ চৌধুরী ততদিনে এইসব মান মর্যাদার লড়াইতে বড্ড জেদি একরোখা।
বড় কর্তা উপেন্দ্রনাথের এই মাত্রা ছাড়া বাবুয়ানি রেষারেষির ফলে অচিরেই বেঁধে গেল প্রবল পারিবারিক গোলযোগ। আয় ব্যয়ের সঙ্গতি রক্ষায় অভাব দেখা দেওয়ায় এতদিনের প্রতিষ্ঠিত ব্যবসাপত্র সব ভাগের দাবি উঠল। ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাগ হতে না হতেই উপেন্দ্রর খুড়তুতো ভাই নৃপেন্দ্রনাথ আলাদা হয়ে গেলেন। আগের যেটা ছিল ঠাকুরদার যোগেন্দ্রনাথের সন্তান সন্ততিদের জন্য নির্মিত একান্নবর্তী বসত বাড়ি, সেখানেই মাঝ বরাবর দেওয়াল উঠল। 7-এর 1 আর 7-এর 2 এইভাবে ভাগ হয়ে বাড়ি আলাদা হয়ে গেল। বাগান ভাগ হলো, পুকুরের ঘাট আলাদা হলো। তবে ঠাকুর পুজোর পালা ভাগ হতে দেননি উপেন্দ্রনাথ, কারণ তাহলে তার বাবু সমাজে নাক কাটা যাবে যে। তবে গিরিবালা দেবী ভারী দুঃখ পেয়েছিলেন। আন্তরিক শত চেষ্টাতেও এই ভাঙন আটকাতে পারেননি বলে তিনি বিষম মর্মাহতও ছিলেন। বিশেষ করে এই উৎসবের দিনে তার দেওর, ছোট জা আর তাদের ছেলেপুলের জন্য তিনি স্বামীকে লুকিয়ে ও বাড়িতে সব ভোগের পরাত পাঠিয়ে দিতেন। সত্যি দেওর জায়ে চলে যাওয়ার দুঃখ ভুলতে পারেননি গিরিবালা দেবী। গোপনে ও বাড়িতে শুধু ভোগই নয়, তাদের জন্য লৌকিকতার যাবতীয় উপহার সামগ্রীও পাঠাতেন। আবার স্বামীর বাবুয়ানির যাবতীয় আয়োজনেও যোগ দিতেন। বছরভর যেমন তেমন দুর্গাপুজোর সময় চৌধুরী বাড়ি সারা শহরের সঙ্গে যখন উৎসবে মেতে উঠত, গিরিবালা দেবী একলাটি ঘরের মধ্যে বসে থাকতেন। আত্মীয় স্বজনরা চেষ্টা করেও তাকে সান্ধ্য উৎসবে নিয়ে যেতে পারত না। ঘরের মধ্যে থেকেই তিনি যাবতীয় নির্দেশ দিতেন, পরিচালনা করতেন। কিন্তু নিজেকে শাড়ি গয়নায় মুড়ে কিছুতেই তিনি দোতলা টানা বারান্দা চিকের আড়ালে বসে ওই বাবুয়ানির রোশনায় নিজেকে সামিল করতে পারতেন না। কখনো মুখে প্রকাশ না করতে পারলে কি হবে, বাইজি নাচে আর তামুক মদে পয়সা ওড়ানোর মানে তিনি তেমন খুঁজে পেতেন না। 6 বছর বয়সে ছেড়ে আসা বর্ধমানের সেই গ্রামের বাড়ি, উঠোনের এক কোণে মাটির তুলসী মঞ্চের সামনে গলায় কাপড় দিয়ে গড় করে মায়ের সন্ধ্যারতি দেখানোর কথাই ঘুরে ফিরে মনে আসত গিরিবালা দেবীর। এত আলো, এত রোশনায়ও সন্ধ্যার আঁধারে নিজের ঘরে নিভৃত কোণটুকুতেই নিজের মতো করে থাকতে ভালোবাসতেন চৌধুরী বাড়ির বড়গিন্নি মা, সংসারের সর্বময় কর্ত্রী গিরিবালা দেবী। জীবনে একবারই মাত্র তিনি তার মনের দুঃখের ও সাধের কথা স্বামীকে বলেছিলেন। উপেন্দ্রনাথ সেবার স্ত্রীকে সঙ্গে নিয়ে তীর্থে যাবেন ঠিক করলেন। বিশেষ ধরনের একটি নৌকাও ভাড়া করা হলো সে কারণে। গিরিবালা দেবী, হরনাথ, উমানাথ, লক্ষ্মীনাথ 3 ছেলে এবং গৌরী, শ্যামা, অন্নপূর্ণা 3 মেয়েকে নিয়ে নৌকায় চড়ে বসলেন। তীর্থযাত্রা তেমনভাবে সম্পূর্ণই হতে পারেনি। নৌকাযাত্রায় প্রতিকূল আবহাওয়া এবং সন্তানদের শারীরিক গোলযোগের ফলে পথিমধ্যেই নানা বিপদের মধ্যে পড়তে হয়েছিল। অবশেষে গিরিবালা দেবী ভীষণ ব্যাকুল হয়ে পড়েছিলেন কলকাতার বাড়িতে ফিরতে। পরে আর একবার প্রস্তুতি নেওয়া হলো। পরে সে যাত্রায় অব্যাহতি দিয়েছিলেন গিরিবালা দেবী নিজেই। এভাবেই শেষ হয়েছিল শেষাবধি সংসার যাত্রাপথে তীর্থযাত্রার ইচ্ছাটুকু। তাঁর সংসারই তার শ্রেষ্ঠ তীর্থ ছিল। গিরিবালা দেবী লেখাপড়া শেখার কোনো সুযোগ পাননি বটে, তবে কিন্তু তিনি একেবারে নিরক্ষর ছিলেন না। চাণক্যের শ্লোক, শুভঙ্করীর আঁক, পাঁচালী পাঠের বই তার বিশেষ প্রিয় ছিল। বিবাহের পরে তার শিক্ষাগুরু হয়েছিলেন তার দেওর নৃপেন্দ্রনাথ। পরে অবশ্য এসব ছাড়াও ছেলেদের ডেকে ডেকে গিরিবালা দেবী প্রায়শই রামায়ণ ও মহাভারত বা গীতা পাঠ করাও শুনতেন। গিরিবালা দেবী সর্বমোট 14টি সন্তানের জন্ম দিয়েছিলেন। 8টি ছেলে, 6টি মেয়ের জন্ম দিয়েছিলেন গিরিবালা দেবী। তাদের মধ্যে বেঁচে ছিলেন মাত্র 11 জন, 7 ছেলে ও 4 মেয়ে। এতগুলো ছেলে মেয়ের দেখাশোনার দায়িত্ব ছিল বাড়ির দাসী ও চাকরদের হাতে। সেকালে ধনী ঘরের নিয়ম ছিল জন্ম থেকে শিশুরা ধাইয়ের স্তন্য দুগ্ধে লালিত হতো। প্রত্যেক শিশুর জন্য একটি স্তন্যদাত্রী ধাই ও একজন পালিকা দাসী নিযুক্ত হতো। জন্মদাত্রী মায়ের সঙ্গে শিশু সন্তানের খুব বিশেষ সম্পর্ক থাকতো না বড় ঘরে। গিরিবালা দেবী ছেলে মেয়েরাও তার ব্যতিক্রম নয়। তার সন্তানেরাও ভৃত্যদের কাছেই অথবা একান্নবর্তী পরিবারের অন্য কারোর কাছেই মানুষ হয়েছিল। গঙ্গা স্নানে গিয়েছিলেন গিরিবালা দেবী শ্রাবণ মাসের গোড়ায়। পালকি সমেত ডুব দিয়ে ওঠার সময় বাঁ হাতের আঙুলগুলি বেকায়দায় পালকির দরজায় চেপটে থেঁতলে গেল। বাড়িতে আনা হলে হাতে প্রচণ্ড ব্যথা নিয়ে শয্যাশায়ী হলেন গৃহলক্ষ্মী গিরিবালা দেবী। প্রথমে টোটকা ও কবিরাজি দিয়ে সারানোর চেষ্টা ব্যর্থ হলো। তারপর কলকাতা শহরের বড় বড় পাশ দেওয়া সাহেব ডাক্তার এনেও চিকিৎসা করানো হলো, তারাও সারাতে পারলেন না। পরপর অনেক ডাক্তার এলেন গেলেন। আঙুলের ভেতরে লোহার কুচি ঢুকে বিষিয়ে গেছে। একবার আঙুলে অস্ত্রোপচার করে লোহা কুচি বার করার পরও ব্যথা কমল না।
2 মাস পার হয়ে গেল, কিন্তু তার মধ্যেও গিরিবালা দেবীর ক্ষতজনিত রোগ পুরো সারল না। খানিকটা উপশম হলো মাত্র। এদিকে দুর্গাপুজো এসে গেছে, পারিবারিক বাৎসরিক পুজো। তা তো আর বন্ধ করা যায় না, তাই দুর্গোৎসব নিয়ম মেনেই পালিত হলো। দীপাবলিও পালিত হলো প্রত্যেকবারের মতোই ধুমধাম জাঁকজমক করে। এইসব আয়োজনে কোনো ত্রুটিও হলো না। শয্যাশায়ী থেকেও পুঙ্খানুপুঙ্খভাবে সবই পরিচালনা করে গেলেন চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী গিরিবালা দেবী। শীতের শুরুতে হাতের ব্যথা বাড়লেও হাওয়া বদলের জন্য গঙ্গায় নৌকা ভাড়া করে স্ত্রীকে সেখানেই রাখলেন উপেন্দ্রনাথ। বাড়ির বন্ধ 4 দেওয়ালের ঘোড়াটপের মধ্যে এতকাল বাস করে এখন এই নৌকায় যেন মুক্তির আনন্দ পেলেন গিরিবালা দেবী। এই নৌকাটি যেন তার একান্ত নিজের বলে মনে হলো। বিয়ে হয়ে স্তক তিনি কেবলই চৌধুরী বাড়ির গৃহিণী। এই প্রথমবারের মতো এখানেই তিনি তার নিজের মনের মতো করে চলবার এক উপায় খুঁজে পেলেন যেন। নৌকায় তাঁর থাকার ঘরটির এক কোণে তিনি ইটুঘট স্থাপন করলেন। তার বর্ধমানের বাপের বাড়ির এই মেয়েলি ব্রত পুজোটি তার বড় প্রিয় ছিল। তার সর্বক্ষণের সঙ্গী মানদা দাসী রোজ টাটকা ফুল বেলপাতা এনে দিত পুজোর জন্য। তিনি স্নান করে গঙ্গা জলসহ ওই ফুল বেলপাতার নৈবেদ্য নিবেদন করতেন রোজ। বাড়ির ডাক্তার গোপীনাথ রোজ নৌকায় এসে তাকে একবার করে পরীক্ষা করে যেতেন নিয়ম মাফিক। মেয়েরা বৌমারাও রোজই দেখা করতে আসতো। তারা সঙ্গে করে গিরিবালা দেবীর পছন্দের সামগ্রী আনত। কেউ কেউ সঙ্গে থেকেও যেত রাতে কখনো কখনো। সবাইকে দেখলে ভারী আনন্দ পেতেন গিরিবালা দেবী। তবে বড় ছেলে হরনাথকে দেখার জন্য গিরিবালা দেবী বড় উতলা। অনেক পড়েছে, সে পাশ দিয়েছে ঢের, এবার তার ফেরার দরকার ভাবেন মা গিরিবালা দেবী। তাকে টেলিগ্রাম করা হয়েছে মায়ের অসুস্থতা শুরুতেই সব খবর জানিয়ে। বিলেত তো আর কাছে নয়, সব কিছুর ব্যবস্থাপনা করে জাহাজে করে সাগর পার করে ফিরতে সময় তো লাগবে। এদিকে মায়ের মন তোলপাড়। শীতের শুরুর মাসখানেকের মধ্যেই হরনাথ কলকাতা ফিরে এলেন। হরনাথ ফিরে এলে গিরিবালা দেবীও নৌকা থেকে ঘরে ফিরলেন। এতদিন পরে বড় ছেলেকে দেখে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কাঁদতে কাঁদতেই বলেন গিরিবালা দেবী, আর দেরি করে ফিরলে তোমার দেখা পেতাম না যে বাবা, আর বোধহয় বাঁচব না আমি। মায়ের মাথাটা পরম স্নেহে নিজের বুকে চেপে ধরে সান্ত্বনা দেয় ছেলে। কে বলেছে বাঁচবে না? তোমার তো এখনো 50ও হয়নি মা, এখনই কোথায় যাবে? আমি নিজে দাঁড়িয়ে থেকে চিকিৎসা করাবো তোমার। দেখি তো তোমার অসুখ কেমন না সারে। আমি এসে গেছি তো, তোমার আর কোনো চিন্তা করার দরকার নেই মা। সত্যি যেন মনে প্রাণে নতুন জোরের জোয়ার এলো গিরিবালা দেবীর। আগের তুলনায় তিনি এখন অনেকটাই সুস্থ। ব্যথা আছে বটে, কিন্তু তার সেই ব্যথা সহ্য করার শক্তিটাও যেন অনেক গুণ বেড়েছে। মাঝে মাঝে সকালে রান্নার জোগাড়ে তদারকির সময় বা মেয়ে বউদের বিকালে চুল বাঁধার আসরেও বসতে শুরু করলেন আবার। বছর ঘুরে গেল। গিরিবালার শরীর কিছুটা ভালো থাকায় উপেন্দ্রনাথও নিশ্চিন্ত হয়ে আঘ্রাণের গোড়ায় সদল বলে নৌকা ভ্রমণের নদীয়ার কিছু জমিদারির কাজ দেখতে গেলেন। কাজও হবে, আবার ভ্রমণে মন খানিকটা হালকাও হবে। স্ত্রীর রোগ ও তার দীর্ঘদিনের অসুস্থতার ফলে উপেন্দ্রনাথ মানসিকভাবে বড় বিপর্যস্ত ছিলেন। বড় ছেলে বিলেত থেকে ফেরার পরে স্ত্রী গিরিবালা দেবী আরোগ্যের পথে। এইটে তার মনে শান্তি ফিরিয়েছে খানিক। স্বামী নৌকা ভ্রমণে বের হবার পরেই গিরিবালা দেবীর শারীরিক অবস্থারও দ্রুত অবনতি শুরু হলো। উপেন্দ্রনাথকে খবর পাঠানো হলে তার নির্দেশেই গিরিবালাকে ঘরবন্দি না রেখে গঙ্গাবক্ষের মনোরম বাতাসে রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু স্বামীর অনুপস্থিতিতে আবার তার শরীর অতি দ্রুত খারাপ হতে শুরু করলো। ডাক্তার বদ্যি ছেড়ে এবার শুরু হলো তুকতাক। গিরিবালা দেবীর মতেই এক হাতুড়ে ওঝার পরামর্শে জড়িবুটি বেটে ক্ষতের চারপাশে লাগানোয় ক্ষত বিষাক্ত হয়ে পেকে উঠল। এবার বোধহয় আর বাঁচবেন না। গিরিবালা শেষ কটা দিন বাড়িতে নিজের ঘরে কাটানোই উচিত বলে মনে করলেন। ছোট ছেলে মেয়েদের আবদারে বাড়িতে কয়েকদিন তাদের ঘরের একপাশেই বিছানা করে থাকছিলেন গিরিবালা। অসুখ বেড়ে যেতে তাকে তার দোতলার পূব দক্ষিণ খোলা নিজের শোবার ঘরে নিয়ে যাওয়া হলো। ক্রমশ বিছানা থেকে ওঠার শক্তিও হারালেন গিরিবালা দেবী। খবর পেয়ে বড় বিষণ্ণ হয়ে পড়লেন উপেন্দ্রনাথ। এতকালের সঙ্গে গিরিবালাকে কি আর তবে সত্যিই ধরে রাখা যাবে না? উদাস দুশ্চিন্তাগ্রস্ত রইলেন। বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে। সবাই ভাবছেন কর্তামশাই নদিয়া থেকে ফিরে এসে দেখতে পাবেন তো গিন্নিমাকে। গিরিবালা কিন্তু নাড়ি ছেড়ে যায় এমন অবস্থাতেও বললেন, তোরা এত ভাবিস নে রে, বড় কর্তার পায়ের ধুলো না নিয়ে আমি যে মরতেও পারবো না রে।
ঠিক তাই হলো। উপেন্দ্রনাথ নদিয়ার জমিদারি থেকে ফিরে এলেন কলকাতায়। বাগবাজারে পৌঁছেই তড়িঘড়ি সোজা চলে গেলেন স্ত্রীর দোতলা শোবার ঘরে। গিরিবালা অতি কষ্টে হাত বাড়িয়ে কর্তার পা ছুঁয়ে বললেন, ছেলেপুলেরা সব রইল, দেখে শুনে রেখো। আমি তবে চললুম। 8 জন্মে ঠিক আবার দেখা হবে আমাদের। ঘর ভরা ছেলে মেয়ে, বউ জামাই, নাতি নাতনি, দাস দাসীর সামনে স্বামীর আশীর্বাদ নিয়ে চোখ বুজলেন গিরিবালা দেবী। চুপচাপ কিছুক্ষণ স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থেকে ছাদে চলে গেলেন উপেন্দ্রনাথ। বড় ভারাক্রান্ত হৃদয়ে বড় কর্তা একলা থাকতে চেয়েছিলেন তখন। শ্মশানে নিয়ে যাওয়ার সময় ছেলেদের ডাকে আবার নেমে এলেন। এও স্ত্রী অর্ধাঙ্গিনীর দেহে নিজের হাতে ফুল, চন্দন, আলতা সিঁদুর ছিটিয়ে দিয়ে স্বাগতোক্তি করলেন। সেই 6 বছর বয়সে এসেছিলে এ বাড়িতে, আর আজ এই ভরা সংসার ফেলে রেখে একলাই আগে ভাগে চললে বড় বউ? এ কেমন ধারা কথা হলো বড় বউ? শ্মশান যাত্রা ঠিক আগেই হঠাৎ চৌধুরী বাড়ির অন্দরমহলে ভারী শোরগোল, হুড়োহুড়ি, ছুটোছুটি। কি হয়েছে? সবাই উদ্বিগ্ন। মানদা দাসী এসে খবর দিল হরনাথের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। প্রথম পোয়াতেই বড় কাহিল হয়ে পড়েছে। পুরনো দাই বলছে সাহেব ডাক্তার ডাক দিতে। গতিক মোটেই সুবিধের নয়। কি আতান্তর! গিরিবালা দেবী শ্মশান যাত্রা স্থগিত। তার অতি স্নেহের জ্যেষ্ঠ পুত্রবধূ নতুন বংশধর আনার লড়াই করছে। সাহেব ডাক্তারও তার সাথে এক মেম মিডওয়াইফ এসেছে। ঘণ্টা 2 পরে সুসংবাদ, কন্যা সন্তান হয়েছে। ঠিক যেন সোনার লক্ষ্মী প্রতিমা। সবাই হরনাথের সদ্যজাত কন্যাকে দেখে হতবাক। এ তো স্বয়ং গিন্নিমা। সেই চোখ, সেই নাক, সেই মুখ, সেই কাঁচা সোনার মতো রং, হরনাথের শিশুকন্যা রূপে। চৌধুরী বাড়ির বড় কর্তাও কৌতূহলী হয়ে নাতনির মুখ দেখতে চাইলেন। দায়ের হাতে ধবধবে সাদা মসলিন কাপড়ের উপরে শুয়ে হরনাথের প্রথম সন্তান, কন্যা সন্তান। সত্যিই তো, এ যে সত্যিই গিরিবালার প্রতিরূপ। গিনিখানা সদ্যজাতের কপালে ছুঁয়ে উপেন্দ্রনাথ বললেন, শঙ্খ বাজাও, উলুধ্বনি দাও। সতীলক্ষ্মী গিরিবালা আবার নিজের সংসারে ফিরে এসেছে গিরিজা হয়ে। জ্যেষ্ঠপুত্র হরনাথের কন্যার নামকরণ করলেন বড় কর্তামশাই উপেন্দ্রনাথ, গিরিজা সুন্দরী। গিরিবালা শ্মশান যাত্রার পূর্বেই তার সংসারে নতুন প্রাণের আগমন। শোকে না ভাসিয়ে সংসার তরণীকে তিনি আনন্দসাগরে ভাসিয়ে গেলেন। সংসারন্ত রমণী গিরিবালা দেবী থেকে গিরিজা সুন্দরী, সবাই সংসারে সুখদায়িনীর প্রতিমূর্তি, স্বয়ং সম্পূর্ণা, লক্ষ্মী স্বরূপা। এতক্ষণ ধরে আপনারা শুনলেন সংঘমিত্রা রায়চৌধুরীর লেখা গল্প সতীলক্ষ্মী। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।